এই গল্পটি মূলত দিনি নামের এক মায়ের সংগ্রামের কাহিনী। দিনি একজন প্রপার্টি সেলস এক্সিকিউটিভ এবং তিনি তখন ছিলেন গর্ভবতী। তাকে একটি রহস্যময় বিলাসবহুল বাড়ি বিক্রি করার দায়িত্ব দেওয়া হয়। সেই বাড়ির সম্ভাব্য ক্রেতার সঙ্গে দেখা করতে গিয়ে দিনি একের পর এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়। আর সে প্রতিনিয়ত দেখতে পায় এক ভয়ঙ্কর বৃদ্ধার আত্মা, ঠিক মালাম কেরামত রাতে। বিশ্বাস করা হয় মালাম কেরামত হলো অদৃশ্য শয়তানি আত্মাদের এক জগৎ থেকে আরেক জগতে যাওয়ার রাস্তা। গল্পের শুরুতেই সমাজের প্রচলিত এক বিশ্বাস তুলে ধরা হয়। পবিত্র বা রহস্যময় সময় হলো মাগরিবের আগের মুহূর্ত এবং গভীর রাত থেকে ভোর পর্যন্ত। এই সময় প্রকৃতির রং বদলে যায় বলে মনে করা হয়। গল্পটি শুরু হয় 1911 সালে। একজন গর্ভবতী নারীকে দেখা যায় একটি পুরনো ভবনের ভেতরে। তিনি আতঙ্কিত, কারণ এক ভয়ঙ্কর ও রহস্যময় আত্মা তাকে তাড়া করছে। সেই আত্মাটি দেখতে এক বৃদ্ধ মহিলার মতো। সময় প্রায় ভোর 3টা। হঠাৎ সেই আত্মাটি গর্ভবতী মেয়েটিকে আক্রমণ করে এবং তার গর্ভের সন্তানটি নিয়ে যায়। তারপর সে ওই ভ্রূণটিকে খেয়ে ফেলে, আর সঙ্গে সঙ্গে সে আবার তরুণ ও মানব রূপে ফিরে আসে। এভাবে শুরু হয় মালাম কেরামত সিনেমাটি। এরপর গল্প ঘুরে আসে আরজা ও দিনি নামের এক দম্পতির জীবনে। তখন তিনি প্রায় প্রসবের সময়ের কাছাকাছি বড় গর্ভ নিয়ে দিন কাটাচ্ছিলেন। দিনি একজন প্রপার্টি সেলসম্যান, যিনি কোম্পানির বাড়িগুলো বিক্রি করতেন। একদিন তিনি এমন এক ক্লায়েন্ট পান যিনি একটি বাড়ি কিনতে চান। দিনি খুব খুশি হন, কারণ বাড়িটি বিক্রি হলে তিনি মোটা অঙ্কের কমিশন পাবেন। তিনি এই সুখবরটি তার স্বামী আরজাকে জানান। দিনি মনে করেন এটা তাদের অনাগত সন্তানের জন্য আল্লাহর দেয়া রিজিক এবং প্রসবের প্রস্তুতির জন্য বড় সহায়তা হবে। আরজা তার স্ত্রীর কাজে পুরো সমর্থন দেন এবং প্রার্থনা করেন যেন সবকিছু ভালোভাবে এগোয়। যে বাড়িটি বিক্রি করা হবে সেটি আসলে এক রাজনীতিবিদের বাড়ি। বাড়ির মালিক অন্যত্র চলে যাওয়ায় এটি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সেই বাড়ির এক নিরাপত্তারক্ষী ও তার বন্ধু সেখানে চুরি করার ভয়ঙ্কর পরিকল্পনা করে। তারা জানত বাড়িতে প্রচুর সোনা রাখা আছে, যা মূলত নির্বাচনী তহবিলের জন্য জমা রাখা হয়েছিল। আর যেহেতু বাড়িতে কোনো সিসিটিভি নেই, তাই তারা সুযোগ নিয়ে সোনাগুলো চুরি করতে চায়। এই বাড়িতে অনেক রাজনৈতিক গোপন তথ্য থাকার কারণে ইচ্ছা করে সিসিটিভি বসানো হয়নি। এই কথোপকথনটি গোপনে শুনে ফেলে এক যুবক রানু। রানু তখন অনলাইনে লোনের বিশাল ঋণে ডুবেছিল। সে আর সেই ঋণ শোধ করতে পারছিল না, কারণ সুদের পরিমাণ দিন দিন বেড়েই চলছিল। রানু সিদ্ধান্ত নেয় সেই 2 লোককে অনুসরণ করবে, যারা ওই রাজনীতিবিদের বাড়িতে চুরি করতে যাচ্ছিল। বিলাসবহুল বাড়িতে পৌঁছে তারা খুবই অবাক হয়, কারণ দেখা যায় বাড়ির তালা এখন ডিজিটাল করা হয়েছে, তাই ভেঙে ঢোকা তাদের পক্ষে কঠিন হয়ে পড়বে। জানালা দিয়েও তারা ঢুকতে পারে না, কারণ বাড়ির কাজগুলো বুলেট প্রুফ ও ভঙ্গনরোধী ছিল। শেষ পর্যন্ত তারা চুরি করার পরিকল্পনা বাতিল করে দেয়। এই সময় রানু গোপনে ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। সে তাদের কথাবার্তা শুনতে থাকে এবং সবকিছু লক্ষ্য করে। তখন রানুর মাথায় নতুন এক পরিকল্পনা আসে। সে নিজেই ওই বাড়ির ভেতরে সোনা চুরি করবে। রানু বাড়ি ফিরে এসে তার স্ত্রী জানিকে নিয়ে কথা বলে। সে জানিকে বলে দুজনে মিলে ওই রাজনীতিবিদের বাড়ি থেকে সোনা চুরি করবে। জানি এতে খুব রেগে যায়। এতদিন ধরে রানুর সঙ্গে সংসার করে সে খুব কষ্টে ছিল, আর এখন সে আবার চুরির প্রস্তাব দিচ্ছে। তবুও জানির কোনো উপায় ছিল না। তারা দুজনই ঋণের বোঝায় জর্জরিত ছিল, তাই বাধ্য হয়ে এই কাজ করতে রাজি হয় জানি। শেষ পর্যন্ত তারা ওই বাড়িতে পৌঁছে যায়। বিশাল ও রাজকীয় বাড়িটি দেখে জানি হতবাক হয়ে যায়। মূল দরজা দিয়ে ঢোকা সম্ভব না হওয়ায় তারা ঠিক করে বেলকনি দিয়ে ঢুকবে। রানু সঙ্গে সঙ্গে একটি দড়ি ছুঁড়ে দেয় এবং দড়ির মাথায় লাগানো হুক ব্যালকনির রেলিংয়ে আটকে যায়। এরপর দুজনে সেই দড়ি বেয়ে ব্যালকনিতে ওঠে। ভাগ্য ভালো যে ব্যালকনির দরজাটা এখনও ডিজিটাল করা হয়নি। ওটা ছিল পুরনো ধরনের দরজা, যেখানে চাবির ছিদ্র ছিল, তাই তারা একটি লোহার তার দিয়ে দরজাটা খুলে ফেলে। স্বামী স্ত্রী দুজনেই তাড়াতাড়ি সোনা খুঁজতে শুরু করে।
তারা খুব সাবধানে চলছিল, কারণ ভেবেছিল হয়তো বাড়িতে এখনো কেউ আছে। কিন্তু পরে বুঝতে পারে বাড়িটি পুরোপুরি ফাঁকা। এতে তারা স্বস্তিতে এদিক ওদিক ঘুরে সোনা খুঁজতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ তারা খুব ভয় পেয়ে যায়, কারণ বাড়ির ভেতরে কারো ঢোকার শব্দ পাওয়া যায়। দেখা যায় সেই ব্যক্তি আর কেউ নয়, সে ছিল দিনি, যে বাড়িটি বিক্রি করার কাজে এসেছিল। এর কিছুক্ষণ পর দিনি তার ক্লায়েন্টের কাছ থেকে খবর পায় তারা দেরিতে আসবে। এই সময় দিনির মনে হয় কেউ যেন তার পেছন দিয়ে হেঁটে গেল। দিনি সন্দেহ করে একের পর এক ঘর পরীক্ষা করতে শুরু করে। চোর স্বামী স্ত্রী খুব ভয় পেয়ে যায়। যদি তাদের উপস্থিতি ধরা পড়ে যায়, তারা লুকিয়ে থাকে যেন কেউ টের না পায়। জানি রানুকে ধমক দেয়, কারণ সে দিনিকে আক্রমণ করার কথা ভাবছিল। জানি বলে দিনি তো একজন অসহায় মেয়ে, সে একা, এর উপর গর্ভবতীও। রানুর আসলে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, কিন্তু পরিস্থিতি খারাপ হলে বাধ্য হয়ে সে দিনিকে আক্রমণ করতে পারে বলে ভাবে। রানু এতটাই ভয় পেয়ে যায় যে সে নিজের ওপর প্রস্তাব করে ফেলে। দিনি অনেকক্ষণ ধরে ক্লায়েন্টের জন্য অপেক্ষা করে, কিন্তু তারা আসে না। এমনকি দিনের আলো শেষ হয়ে রাত নেমে আসে। সংক্ষেপে বললে তখন সময় প্রায় রাত 8:30। অবশেষে সেই ক্লায়েন্টরা এসে পৌঁছায়। তারা ছিল এক দম্পতি, নাম হুয়ান ও লিসা। বাড়িতে পৌঁছেই তারা দিনির কাছে দেরি হওয়ার জন্য ক্ষমা চায়। যদিও দিনির ভেতরে ভেতরে বিরক্ত লাগছিল, তবুও সে পেশাদারিত্ব দেখায়, হাসি মুখে তাদের সঙ্গে কথা বলে এবং দেরিটা মাফ করে দেয়। এই সময় দিনির হঠাৎ গাড়ির পেছনের সিটে একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। হুয়ান ও লিসা বলে ওই মহিলাটা তাদের মা। এতে দিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ সে ভেবেছিল ওটা কোনো আত্মা। আর দেরি না করে দিনি তাদের দুজনকে ঘরের ভেতরে ঢুকতে বলে। তারপর তারা সবাই মিলে বাড়ির ভেতরে ঘুরে দেখতে থাকে। হুয়ান ও লিসা বাড়িটি দেখে খুবই খুশি হয়, কেননা তারা এমনই একটা বাড়ি খুঁজছিল যা শহরের কোলাহল ও প্রতিবেশীদের থেকে দূরে। বাড়ির ইন্টেরিয়রও তাদের খুব পছন্দ হয়, বিশেষ করে জানালাগুলোর নকশা, যেগুলোতে এক ধরনের পুরনো দিনের ছোঁয়া ছিল। বাড়ির ভেতরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ সুযোগ নেয় হুয়ান। সে গোপনে দিনের মোবাইল ফোনটি নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। কেন সে এমন করল, তার উদ্দেশ্য কেউ বুঝতে পারে না। এরপর হুয়ান ও লিসা বিদায় নেওয়ার প্রস্তুতি নেয়। তারা বলে বাড়িটা তাদের খুব পছন্দ হয়েছে এবং তারা এটি কিনতে আগ্রহী। তবে তার আগে দাম নিয়ে দুজন নিজেদের মধ্যে আলোচনা করবে। যদি সব ঠিকঠাক হয় এবং চুক্তি পাকাপাকি হয়, তাহলে তারা আবার দিনির সঙ্গে যোগাযোগ করবে। এই কথা বলে তারা বাড়ি থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর দিনির মনে পড়ে গাড়ির পেছনের সিটে যে বৃদ্ধ মহিলাটি ছিলেন তিনি আর নেই। দিনি বিষয়টা লক্ষ্য করলেও কিছুই বলে না। সে ভয় পায় এমন প্রশ্ন করলে যদি অশোভন মনে হয়। হুয়ান ও লিসা চলে যাওয়ার কিছুক্ষণ পরই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎ ঘড়ির কাঁটা খুব দ্রুত ঘুরে রাত 10টা থেকে এক লাফে 12টায় চলে যায়। একই সঙ্গে আলো নিভে যায়, সব অন্ধকার। এরপর দিনির মনে হয় কেউ যেন তাকে আচ্ছন্ন করার চেষ্টা করছে, তবে সৌভাগ্যবশত সে তখনও নিজের নিয়ন্ত্রণ হারায়নি। এরপর দিনি এক অদ্ভুত শব্দ শুনতে পায়, মনে হয় যেন কোনো মেয়ের কাতর কান্না। সে শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখে যে বৃদ্ধাকে সে একটু আগে গাড়িতে দেখেছিল তিনি এখন দাঁড়িয়ে আছেন সিঁড়ির ওপরে। হঠাৎ করে দেখা যায় সেই বৃদ্ধা যেন সন্তান প্রসব করতে যাচ্ছেন। দিনি ভীষণ ভয় পেল। বৃদ্ধার কষ্ট দেখে তাকে সাহায্য করতে এগিয়ে যায়। এদিকে দোতলায় লুকিয়ে থাকা রানু ও জানিও সব কিছু দেখে ফেলে। একজন মেয়ে হিসেবে জানির মনে হয় বৃদ্ধাকে সাহায্য করা উচিত, কিন্তু রানু তাকে বাধা দেয়, কারণ এতে তারা ধরা পড়ে যেতে পারে। আর রানু অবাক হয়ে ভাবে একজন এত বয়স্ক মহিলা কিভাবে গর্ভবতী হতে পারেন। অন্যদিকে দিনি আরও বেশি ভয় পায় যখন দেখে বৃদ্ধার শরীর থেকে রক্ত ও গর্ভের পানি বের হচ্ছে অস্বাভাবিকভাবে। তবু সে সাহস করে বৃদ্ধাটিকে সন্তান প্রসবে সাহায্য করে। অবশেষে একটি শিশুর জন্ম হয়, কিন্তু সেই শিশুটি ছিল খুবই ভয়ঙ্কর, কারণ সে কোনো সাধারণ শিশু নয়, ছিল শয়তানের সন্তান। দিনি শিশুটিকে সোফার উপর শুইয়ে দেয়। ঠিক তখন সে আবার অদ্ভুত শব্দ শোনে। সে বৃদ্ধাকে ডাকতে থাকে,
কিন্তু হঠাৎ সেই বৃদ্ধা ভয়ঙ্কর রূপে সামনে হাজির হয়। দিনি আতঙ্কে ছুটে পালাতে চায়, কিন্তু বাড়ির দরজাগুলো সব বন্ধ, কোনোটাই আর খোলা যাচ্ছে না। কিছুক্ষণ পর হঠাৎ করেই সেই বৃদ্ধার আত্মা অদৃশ্য হয়ে যায়। এদিকে একই সময় চোর দম্পতি ব্যালকনির দরজা দিয়ে পালাতে চেষ্টা করে। যদিও তারা এখনও সোনা পায়নি, তবুও তারা নিজেদের জীবন বাঁচাতে পালাতে চায়। কিন্তু অদ্ভুতভাবে সেই দরজাটিও আর খোলা যায় না, হঠাৎ শক্তভাবে বন্ধ হয়ে যায়। এভাবে দিনি ও চোর দম্পতি সবাই একসঙ্গে ওই অভিশপ্ত বাড়িতে আটকে পড়ে। সময় গড়াতে থাকে। অজান্তেই রাত 11:30 হয়ে যায়। তারা সবাই ভয়ে চুপচাপ বসে থাকে, শুধু এই আশায় যে আবার যেন কোনো আত্মার আতঙ্ক না আসে। অন্যদিকে আরজা খুব চিন্তিত হয়ে পড়ে। রাত 11:30 হয়ে গেল, দিনি এখনও বাড়ি ফেরেনি। সে ভয় পায় দিনের সঙ্গে নিশ্চয়ই কিছু খারাপ ঘটেছে। আরজা তখন দিনের সহকর্মী মার্থাকে ফোন করে জিজ্ঞেস করে, দিনি কি তোমার সঙ্গে? মার্থা বলে, না, সে এখানে নেই। সে এখন ক্লায়েন্টের সঙ্গে একটা বাড়ি দেখাতে গেছে। আসলে সেই ক্লায়েন্ট প্রথমে মার্থারই ছিল, কিন্তু হুয়ান ও লিসার আচরণে বিরক্ত হয়ে মার্থা তাদের ক্লায়েন্ট হিসেবে দিনের কাছে পাঠিয়ে দেয়। তাই এখন মার্থাও জানে না দিনি ঠিক কোথায় আছে। এই সময় প্রকাশ পায় এক ভয়ঙ্কর সত্য। সেটা হলো হুয়ান ও লিসা আসলে স্বামী স্ত্রী নয়, তারা ছিল ভাই বোন। এই সময় দেখা যায় তারা তাদের অসুস্থ মাকে সেবা করছে। তাদের মায়ের নাম মার্নি। তিনি বিছানায় শুয়ে আছেন, চলাফেরা করতে পারেন না। এই পরিবারটি কোনো সাধারণ পরিবার নয়। তারা কালো জাদুর অনুসারী, যাদের লক্ষ্য চিরজীবন ও অঢেল সম্পদ। তাদের কাছে একটি বিশেষ গ্রন্থ আছে। সেই গ্রন্থে লেখা আছে মার্নি 70 বছর বয়সে আবার নতুন করে জন্ম নেবেন। আজই তার বয়স পূর্ণ হয়েছে 70 বছরে। আর আজকে পূর্ণিমার আলোতেই মার্নির পুনর্জন্ম ঘটবে। এই কারণেই ওই পরিবারটি চিরজীবন লাভ করতে পারে। তবে এই অমরত্ব পেতে হলে তাদের একটি ভয়ঙ্কর বলি দিতে হয়, একজন গর্ভবতী নারীকে, এবং সেই নারীর গর্ভের সন্তানকে তারা উৎসর্গ করে। আর তারা সেই বলির জন্য দিনিকেই টার্গেট করেছিল। এরপর একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, প্রথমে প্রপার্টি অফিসে হুয়ান ও এলসা মার্থাকেই বলি বানাতে চেয়েছিল, কিন্তু পরে তারা বুঝতে পারে মার্থা গর্ভবতী নন। ঠিক তখনই তারা দেখে মার্থার পেছন দিয়ে দিনি হেঁটে যাচ্ছে। তারা জানতে পারে দিনি গর্ভবতী। সেই মুহূর্ত থেকেই হুয়ান ও এলসা পরিকল্পনা করে, ভান করবে তারা শুধু দিনির মাধ্যমে বাড়ি কিনতে চায়। এই রাতেই দিনিকে বলি বানাতে হবে। যদি তারা ব্যর্থ হয় তাহলে মা মার্নির মৃত্যু হবে, আর তখন ভয়ঙ্কর অভিশাপ নেমে আসবে হুয়ান ও এলসার ওপর, কারণ তারা মার্নির বংশধর। তাই তারা ঠিক করে যেভাবেই হোক দিনিকে বলি বানাতেই হবে। দূর থেকে তারা দিনির উপর আক্রমণ চালাতে পারে একটি আত্মার রূপ পাঠিয়ে, যেটা দেখতে মা মার্নির মতো। হুয়ান তার মায়ের ছোট বয়সের রূপটিকে চকলেট দেয়। সেই মুহূর্তেই 10 বছর বয়সী মার্নির আত্মা ওই বাড়িতে আবির্ভূত হয়। দিনি শিশুটির কান্নার শব্দ শুনতে পায়। শব্দের দিকে এগোতে সে হঠাৎ আক্রমণের শিকার হয়। ওই আত্মাটি দিনির গর্ভের সন্তান কেড়ে নিতে চায়। ঠিক তখনই চোর দম্পতি সে দিনিকে বাঁচায়, কিন্তু তাকে রক্ষা করতে গিয়ে তারা হঠাৎ খেয়াল করে একটি আলমারির ভেতর কিছু কাঁপছে। হঠাৎ সেখান থেকে বেরিয়ে আসে মা মার্নির বৃদ্ধ রূপ। সে সঙ্গে সঙ্গে রানুকে আক্রমণ করে, এমনকি সে রানুর মুখে এক ধরনের সাদা তরল ছুঁড়ে দেয়। জানি দৌড়ে সে রানুকে বাঁচাতে চায়। সে নিজের কাছে থাকা করাত দিয়ে সেই আত্মাটিকে আঘাত করতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত করাতটি ছিটকে দূরে পড়ে যায়। আত্মাটি ক্রমাগত রানুকে আক্রমণ করতে থাকে। জানি তখন একটি আয়না তুলে নিয়ে সেটি আত্মাটির মুখের সামনে ধরে। অদ্ভুতভাবে আত্মাটি নিজের মুখ দেখে চমকে ওঠে, আর সেই মুহূর্তেই সে অদৃশ্য হয়ে যায়। একই সঙ্গে 10 বছর বয়সী মার্নির আত্মাটিও আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে দৌড়ে পালিয়ে যায়। এরপর জানি দিনির কাছে আসে। সে দিনিকে বলে, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব, উঠে দাঁড়াও। এদিকে দেখা যায় আরজা ওই বাড়িতে আসে। সে দিনিকে নিতে এসেছে, কিন্তু বাড়িটা তখন অন্ধকারে ডুবে, কোথাও কাউকে দেখা যায় না। আরজা দিনিকে ফোন করে, কিন্তু সে শুধু ফোনের শব্দ শুনতে পায়। দেখে দিনের মোবাইল ফোনটি বাড়ির উঠোনে পড়ে আছে, কিন্তু দিনের কোনো খোঁজ নেই। এদিকে দিনি তখনও চোর দম্পতির সঙ্গে আছে। তারা সবাই সিঁড়ি বেয়ে নেমে প্রধান দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করে।
তখন তিনি জিজ্ঞেস করে, তোমরা আসলে কারা? তারা সত্যি বলে দেয়, এই বাড়িতে তারা চুরি করতে এসেছে, কিন্তু এখনও কিছুই চুরি করতে পারেনি, আর তারা শুধু এখান থেকে বেরিয়ে যেতে চায়। যখন তারা প্রধান দরজা খুলতে যায় তখন তারা বাইরে আরজাকে দেখতে পায়। দিনি চিৎকার করে স্বামীর নাম ধরে ডাকে, সাহায্য চায়, কিন্তু আরজা যেন কিছুই দেখতে বা শুনতে পাচ্ছিল না। দিনি অস্থির হয়ে চিৎকার করতে থাকে, সব কিছুতেই সে যেন ভেঙে পড়ে। এদিকে জানির মনে হয় এই বাড়িটায় কিছু অস্বাভাবিক ব্যাপার আছে। বাইরের লোকজন তাদের দেখতে পাচ্ছে না কেন? রানুর সন্দেহ হয় তারা কি অন্য কোনো জগতে আছে, নাকি তারা সবাই ইতিমধ্যে মারা গেছে। দিনেরও সন্দেহ হয়, বিশেষ করে হুয়ান ও এলসা চলে যাওয়ার পর থেকেই সব ভয়ঙ্কর ঘটনা শুরু হয়েছে। তখন হঠাৎ করে সময় রাত 10টা থেকে এক লাফে 12টায় চলে যায়। তখনই আসল অশুভ সময় শুরু হয়। এটা শুনে রানু বলে ওঠে, সম্ভবত তারা এখন মালাম কেরামতে আছে, মানে সেই সময়ের মধ্যে যখন রাত 12টা থেকে ভোর 3টার মধ্যবর্তী সময়কে সবচেয়ে ভয়ঙ্কর ধরা হয়। এই সময় ছাড়াও আসলে মালাম কেরামত শুরু হয় সূর্যাস্তের পর, অর্থাৎ মাগরিবের সময় থেকেই। রানু তখন নিজের অতীতের কথা মনে করতে থাকে। একসময় সে খুব ধনী হওয়ার আশায় এক ভয়ঙ্কর সাধনা করেছিল, কিন্তু সেই সাধনা ব্যর্থ হয়, কারণ রাত 12টা থেকে ভোর 3টার মধ্যে, যাকে বলা হয় মালাম কেরামত, অনেক অশরীরী আত্মা এসে তার সাধনায় বাধা দেয়, ফলে সে আর ধনী হতে পারেনি। রানুর স্ত্রী জানি এই কথা শুনে ভীষণ রেগে যায়। তার মতে রানু জীবনে যা করে সবটাতেই ব্যর্থ। সে শুধু সাধনায় ব্যর্থ হয়নি, ব্যর্থ হয়েছে অনলাইনে লোন ঋণ শোধ করতে, আর ব্যর্থ হয়েছে এই বাড়িতে সোনা চুরি করতেও। সবসময় যেন তার কপালটাই খারাপ। অন্যদিকে লিসা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। সে ভয় পায় এইবার হয়তো তাদের পরিবার আর বাঁচবে না। হুয়ান তার বোনকে শান্ত করে বলে, মূল কথা হলো ভোর 3টার আগেই মা মার্নিকে সুস্থ হতে হবে এবং তার আত্মার প্রতিরূপ দিনের গর্ভের সন্তানকে খেয়ে ফেলতে হবে, তা না হলে তারাই শিকার হয়ে যাবে। লিসা রেগে বলে, আমাদের পূর্বপুরুষরা কেন এমন ভয়ঙ্কর অলৌকিক চুক্তি করেছিল? এর দায় তো এখন আমাদের ওপর এসে পড়ছে। ওয়ান জবাব দেয়, ভণ্ডামি করো না, এই সব তো আমাদের সবার জন্যই করা হয়েছিল। এই সম্পদের সুবিধা তো আমরাই ভোগ করছি, তাই এসব নিয়ে বাজে কথা বলো না। এদিকে দিনি, জানি আর রানু হঠাৎ ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তারা নিচতলায় মা মার্নির ভয়ঙ্কর আত্মাকে দেখতে পায়। তারা সঙ্গে সঙ্গে দৌড়ে ওপরতলায় উঠে রানু অস্থির হয়ে পড়ে। সে অনুতপ্ত হয়, এই বাড়িতে চুরি করতে এসে তারা ফাঁদে পড়ে গেছে এক ভয়ঙ্কর অভিশাপে। রাগে সে দেয়ালে ঘুষি মারতে থাকে। হঠাৎ একটি ফটো অ্যালবাম মেঝেতে পড়ে যায়। রানু খেয়াল করে অ্যালবামের পেছনের দেয়ালে অদ্ভুত কিছু একটা আছে। ভালো করে দেখে বোঝে ওই দেয়ালটা আসলে ভাঙা যায়, আর সেখানে লুকোনো ছিল ওই সোনাগুলো, যেগুলো তারা এতক্ষণ খুঁজছিল। রানু আর জানি তাড়াতাড়ি সব সোনা ব্যাগে ভরে নেয়। তারা দিনিকেও সোনা দিতে চায়, কিন্তু দিনি তা নিতে রাজি হয় না। এদিকে আরজা ইতিমধ্যে পুলিশকে ফোন করে ফেলেছে। অদ্ভুতভাবে আজ পুলিশও বেশ দ্রুতই আসে। আরজা পুলিশকে জানায় তার স্ত্রী নিখোঁজ। সে একজন প্রপার্টি সেলসম্যান এবং এই বাড়িটি বিক্রি করতে এসেছিল, কিন্তু এখনও বাড়ি ফেরেনি, বরং সে বাড়ির সামনে স্ত্রীর মোবাইল ও কলম পড়ে থাকতে দেখেছে। আরজার ধারণা দিনি নিশ্চয়ই বাড়ির ভেতরে আটকে আছে। সে পুলিশকে অনুরোধ করে বাড়িটিতে তল্লাশি চালাতে, কিন্তু পুলিশ জানায় তল্লাশির ওয়ারেন্ট ছাড়া তারা ঢুকতে পারবে না। আরজাকে থানায় গিয়ে আগে অভিযোগ দায়ের করতে বলে তারা চলে যায়। এদিকে চোর দম্পতি ইতিমধ্যে সোনা নিয়ে ফেলেছে। এখন তারা শুধু এই অভিশপ্ত বাড়ি থেকে বের হতে চায়। রানু মনে করে আগে পড়ে যাওয়া চাবিটা খুঁজে পেলে সবাই বাঁচবে। সে একাই নিচে নামতে চায় চাবিটি খুঁজতে, কিন্তু জানি তাকে বাধা দেয়। সে ভয় পায় রানু হয়তো সে আত্মার আক্রমণে মারা যেতে পারে। তবুও রানু জেদ ধরে। সে বলে আজ সে একাই যাবে। সে আর স্ত্রীর জন্য বোঝা হয়ে থাকতে চায় না, অন্তত এবার জীবনকে সুখী করতে চায়। শেষ পর্যন্ত রানু নিচে নেমে আসে একাই। জানি ভয়ে ভয়ে ওপরতলায় দিনের সঙ্গে অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই ভয়ঙ্কর ঘটনা ঘটে। নিচতলায় সেই বৃদ্ধার আত্মা রানুর উপর আক্রমণ করে। রানু ভয়াবহভাবে ছিটকে পড়ে যায় এবং সে সেখানেই মারা যায়। অন্যদিকে ওপরতলায় জানি আর দিনের সামনে হাজির হয় মা মার্নির সেই ভয়ঙ্কর আত্মা। সে শুরু থেকেই দিনের গর্ভের সন্তান চেয়েছিল,
এবার সে সরাসরি দিনির উপর হামলা চালায়। দিনিকে গলা টিপে মেঝেতে ফেলে দেয় সেই আত্মা। জানি দৌড়ে সে দিনকে বাঁচাতে চেষ্টা করে। সে নিজের কাছে থাকা করাত দিয়ে আত্মাটির গলায় আঘাত করে, কিন্তু আবারও সে আত্মা করাতটিকে ছিটকে ফেলে দেয়। এই সময় দিনি আবার উঠে দাঁড়াতে সক্ষম হয়। এরপর জানি আর দিনি একসঙ্গে সেই আত্মাটিকে জোরে দেয়ালে আছড়ে মারে। ফলে মা মার্নির আত্মাটির সঙ্গে সঙ্গেই নিস্তেজ হয়ে পড়ে। তারপর জানি ও দিনি সেই ঘর থেকে বের হয়ে আসে। তারা রানুকে খুঁজতে থাকে, কিন্তু নিচতলায় গিয়ে তারা দেখে রানু পড়ে গিয়ে ইতিমধ্যেই মারা গেছে। জানি ভেঙে পড়ে কান্নায়। সে দুঃখ করে বলে রানু কেন তার সঙ্গে করা প্রতিশ্রুতি রাখল না, কেন সে বেঁচে থাকার চেষ্টা করল না। এই শোকের মধ্যেই হঠাৎ আবার মার্নির আত্মা হাজির হয়। তারা আতঙ্কে দৌড়ে পালায়। জানি লুকিয়ে পড়ে রান্নাঘরে, কিন্তু শেষ পর্যন্ত সেখানেও ধরা পড়ে যায়। আত্মাটি তাকে আছড়ে মারে, সে অজ্ঞান হয়ে পড়ে। অন্যদিকে থানায় গিয়ে সময় নষ্ট না করে আরজা নিজেই বাড়িটা ঘুরে দেখতে শুরু করে। সে দেখতে পায় বেলকনিতে একটা দড়ি ঝুলে আছে। সে ওই দড়ি দিয়ে বেলকনিতে উঠে দরজা ভাঙার চেষ্টা করে। বেলকনিতে উঠে আরজা জোরে দিনের নাম ধরে ডাকতে থাকে। দিনি বাইরে স্বামীর কণ্ঠ শুনতে পায়, কিন্তু আরজা যেন তাকে দেখতেই পাচ্ছে না। দিনি হতাশ হয়ে পড়ে, তাই হাল ছেড়ে দেয়। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি আসে। বেলকনির কাছে তখন কুয়াশা জমেছিল। দিনি সেই কাছে আঙুল দিয়ে লেখে, সাহায্য করো। আরজা সেটা বুঝতে পারে দিনি সত্যিই ভেতরে আটকে আছে। আরজা নিজেকে সামলে নেয়। হঠাৎ সে শুনতে পায় শিশুর কান্নার শব্দ। সে কাছে দুটি শিশুর হাতের প্রতিবিম্ব দেখে, আর সে ওই হাত ছোঁয়ার চেষ্টা করে চোখ বন্ধ করে। চোখ খুলতে সে দেখে সে বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছে। অবশেষে সে দিনির সঙ্গে মিলিত হয়। দিনি স্বামীকে সব ঘটনা খুলে বলে। সে জানায় এই বাড়িতে এক ভয়ঙ্কর আত্মা আছে যে তাদের শিশুটিকে শিকার করতে চায়। আর যা প্রতিজ্ঞা করে সে তাদেরকে বাঁচাবে, যেভাবে হোক সে দিনিকে রক্ষা করবে। তারা তিনজন একসঙ্গে বাড়ি থেকে বেরোতে চায়, কিন্তু আবারও তাদের পথরোধ করে মার্নির আত্মা। আর যা তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারে না। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। জানি এগিয়ে গিয়ে আত্মাটিকে আক্রমণ করে, কিন্তু উল্টো সেই আঘাত পায়। তার শরীর ছিটকে পড়ে, সে আবার অজ্ঞান হয়ে যায়। এবার আরজার কিছু করতেই হবে। সে ঘাস কাটার কাছে দিয়ে আত্মাটিকে আঘাত করতে যায়, কিন্তু আত্মাটি খুবই শক্তিশালী। সে আরজাকে প্রতিহত করে এবং কাজটা দূরে ছুঁড়ে ফেলে। আত্মাটি আরজাকে টেনে নিয়ে ডাইনিং টেবিলের ওপর ফেলে দেয়। এই সময় দিনি পেছনে তাকিয়ে দেখে আত্মাটি ঠিক তার পেছনেই দাঁড়িয়ে। মুহূর্তের ধাক্কা দিয়ে তাকে মেঝেতে ফেলে দেয়। তারপর তাকে টেনে নিয়ে যায় এক ঘরের ভেতরে। ঘড়িতে তখন প্রায় ভোর 3টা বাজতে চলেছে। মার্নির আত্মা এখনই দিনির গর্ভের শিশুটিকে খেতে হবে। ঠিক তখনই জানি জ্ঞান ফিরে পায়। সে আবার আত্মাটিকে আক্রমণ করে। কয়েকবার আঘাত করার পরও আত্মাটি দুর্বল হয় না। সে এখনও দিনির শিশুকে নিতে চায়। এদিকে আরজা কিছুই করতে পারছে না, কারণ সে ওই আত্মার কবলে পড়ে গেছে। অন্যদিকে মার্নির বাড়িতে তার আসল শরীরটিও অস্থির হয়ে ওঠে। এতে হুয়ান ও এলসা ভয় পেয়ে যায়। এই সময় হুয়ান যখন রান্নাঘরে পানি আনতে যায়, ঠিক তখন এলসা ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নেয়। সে নিজের মাকেই বালিশ চাপা দিয়ে হত্যা করে। এলসা আর সহ্য করতে পারেনি। সে তার মাকে কষ্টে ছটফট করতে দেখতে চায়নি। এভাবেই ভোর ঠিক 3টায় মা মার্নির শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর যেহেতু ততক্ষণে মার্নির আত্মা দিনির শিশুকে খেতে পারেনি, তাই সব অশরীরী শক্তির সঙ্গে সঙ্গেই ধ্বংস হয়ে যায়। বাড়ির বিদ্যুৎ আবার চলে ওঠে। তিনজনই নিরাপদ থাকে। তবে আশ্চর্যের বিষয়, তাদের শরীরের সব ক্ষতও সেরে যায়। এরপর জানা যায় রাত 12টা থেকে ভোর 3টা পর্যন্ত, অর্থাৎ মালাম কেরামতে তারা আসলে অন্য এক জগতে ছিল। সব কিছুই ছিল এক ভিন্ন বাস্তবতা। তাই রানুর মৃত্যুও বাস্তব ছিল না। সে আবার জীবিত হয়ে ফিরে আসে। এটা দেখে জানি আনন্দে কেঁদে ফেলে। তার স্বামী বেঁচে আছে। এদিকে হুয়ান ভীষণ রেগে যায় এলসার ওপর। সে বলে নিজের মাকে হত্যা করে এলসা তাদের দুজনের জীবনকেই বিপদের মুখে ফেলেছে। কিন্তু তখন আর কিছু করার ছিল না। মা মারা গেছেন। এখন শুধু তারা অপেক্ষা করতে পারে কখন অভিশাপ তাদের ওপর নেমে আসবে। এলসা বাড়ির বাইরে গিয়ে বারান্দায় বসে সিগারেট ধরায়। এ সময় হুয়ান সিঁড়ি দিয়ে নামতে গেলে হঠাৎ অদৃশ্য কিছু তাকে আক্রমণ করে। তার পা ভেঙে যায়। সে সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ে এবং
করুণভাবে মারা যায়। অন্যদিকে এলসা ধূমপান করতে করতে হঠাৎ অনুভব করে কেউ যেন তার গলা টানছে। মুহূর্তে তার চোখ ফেটে যায় আর প্রচুর রক্ত ঝরতে থাকে। শেষ পর্যন্ত সেই দুই ভাই বোন সেদিন রাতেই মারা যায়, কারণ তারা তাদের রিচুয়াল সম্পূর্ণ করতে পারেনি। এরই মধ্যে আরজা ও দিনি বাড়িটি থেকে সফলভাবে বেরিয়ে আসে। তারা বাড়ি ফেরে গাড়িতে করে, আর আশ্চর্যের বিষয় সেই চোর দম্পতিও তাদের সঙ্গে যায়। কিছু দূর যাওয়ার পর রানু ও জানি রাস্তার পাশে নামতে চায়। তারা আরজা ও দিনিকে সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। গাড়ি থেকে নামার পর দিনি বলে রানু আর জানি আসলে ওই বাড়ির চোর ছিল, তবে তারা তার প্রতি ভালো ব্যবহার করেছিল এবং তাকে সাহায্যও করেছে। এরপর দিনি আরজাকে গাড়ি থামাতে বলে। সে নেমে পেছনের দিকে তাকিয়ে রানু আর জানিকে খুঁজতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে তারা দুজনই আর সেখানে নেই। হয়তো তারা চলে গেছে। এই সময় গাড়ির পেছনের সিটে দেখা যায় সোনা ভর্তি সেই ব্যাগ।